হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের গণিতের প্রথম পার্ট যেটা ছিল বাস্তব সংখ্যা, সেটার অনুশীলনী 1.1-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো সমাধান করব। প্রথম প্রশ্ন দিয়েছে, দেখো, ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে গোসাগু নির্ণয় করো। আমাদেরকে 1 নম্বর প্রশ্নের মধ্যে রোমান 1 to রোমান 8 এর মধ্যে দুটো করে সংখ্যা দিয়েছে, সংখ্যাগোষ্ঠী দিয়েছে এবং বলেছে যে ইউক্লিড বিভাজন পদ্ধতি, যেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম, সেটা ব্যবহার করে এই সংখ্যাগুলোর গোসাগু নির্ণয় করার জন্য। আর আমরা জানি ইউক্লিড বিভাজন পদ্ধতি যখন আমরা ব্যবহার করি গোসাগু নির্ণয়ের ক্ষেত্রে, প্রথমে আমরা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে আমরা ভাগ করি, তারপর যদি ভাগশেষ শূন্য না আসে আমরা প্রতিটি ধাপে তার আগের ধাপের ভাজককে ভাগশেষ দিয়ে ভাগ করে যাই, যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগশেষ শূন্য আসছে না। যখন আমাদের ভাগশেষ শূন্য এসে যায়, সেই ধাপের যেটা ভাজক থাকবে সেটা হবে এই দুটা সংখ্যার গোসাগু। আমরা একটা একটা করে করে দেখি। প্রথমে আছে, দেখো, আমাদের 135 এবং 225। যেহেতু 225টা বড় এবং 125 ছোট, আমরা 135 দিয়ে 225কে ভাগ করব। এখানে আমাদের ভাজক থাকবে 135 এবং ভাজ্য থাকবে আমাদের 225। দেখো, প্রথমে যদি আমরা ভাগ করি, দেখো আমাদের আছে প্রথমে 225। আমি এখানে 225 লিখে নিলাম। আর আমাদের ভাগ করতে হবে 135 দিয়ে। 135 হবে আমাদের ভাজক। এখন আমরা দেখি 135 যদি আমি 135 দুগুণা কত হবে। 135 আমি এখানে নিলাম, তাকে যদি আমি 2 দিয়ে পূরণ করি, তা আমার হবে 5 দুগুণা 10 শূন্য, হাতে থাকবে 1, 3 দুগুণা 6, আর 1 7, আর 2 2, 270। অর্থাৎ আমার 225 কে ছাড়িয়ে যাচ্ছে। আমি 2 দিয়ে যদি গুণ করি, তাই আমি গুণ করব 1 দিয়ে, 2 দিয়ে নয়। আমি যদি 1 দিয়ে গুণ করি, আমার এখানে হবে 135 into 1 equal to 135। আমার ভাগশেষ থাকবে কত? এখানে 5 থেকে 5 গেলে 0, আর এখানে 2 থেকে 3 যাবে না, আমি এখান থেকে আনলাম 1, হলো 12। 12 থেকে 3 গেলে কি 9। এখন 2, এখানে 2 ছিল, যেহেতু আমি 1 নিয়ে নিয়েছিলাম, শুধু থাকলো 1। 1 থেকে 1 গেলে 0, এখানে কিচ্ছু আসবে না। এখন দেখো, আমার প্রথম ধাপে আমি পেলাম যে 225 equal to 125 পূরণ 1 যোগ 90। এখানে আমার 125টা হচ্ছে ভাজক, 1 হচ্ছে ভাগফল এবং 90টা হচ্ছে আমার অবশিষ্ট, আর এখানে 225টা হচ্ছে ভাজ্য। যেহেতু আমি প্রথম ধাপে আমার ভাগশেষ যেটা ছিল, অবশিষ্ট যেটা ছিল, সেটা শূন্য পাইনি, যেহেতু আমি শূন্য পাইনি, আমি তারপরের ধাপে কি করব, আমার যেটা অবশিষ্ট আছে 90, সেটা দিয়ে আগের ধাপে যেটা ভাজক ছিল সেটাকে আমি ভাগ করব, আমি অবশিষ্ট শূন্য পাই কিনা সেটা দেখার জন্য। এটা কি করব, আমি এখন আমার ভাজক হবে 90 এবং ভাজ্য হবে 135, এই আগের ধাপের যেটা ভাজক ছিল সেটা। এখন যদি আমি দেখি 90 যদি আমি দুইবার করি, 90 একে 90, 90 দুগুণা 180। 180 125 থেকে বেশি আছে, যার কারণে আবার কত কি যাবে, একবার যাবে, দুবার যাবে না। 90 একে 90 হবে আমার এখানে। এখন আমাদের ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 5 থেকে 0 গেলে কি 5, 0 থেকে 9 গেলে কি আমরা পাবো 4। এখন দেখো, দ্বিতীয় ধাপে আমরা পেলাম যে 135 সমান 90 পূরণ 1 যোগ 45। এখানেও আমাদের অবশিষ্ট শূন্য আসেনি, এখানে আমার অবশিষ্ট আছে 45, যার কারণে আমরা আবার কি করব, আবার এই ধাপে যে অবশিষ্ট পেলাম 45, সেটা দিয়ে আমরা তার আগের ধাপে যেটা ভাজক ছিল 90, সেটাকে আমরা ভাগ করব। এখন আমাদের ভাজক হয়ে যাবে 45 এবং ভাজ্য হয়ে যাবে আমাদের 90। এখন যদি দেখি 45 থেকে 45 দুগুণা 90, অর্থাৎ 45 into 2 equal to 90। আমাদের 90 থেকে 90 গেলে 0। এক্ষেত্রে দেখেছি আমরা তৃতীয় ধাপে যখন এসেছি, আমাদের মানটা এসেছে এরকম যে 90 সমান 45 পূরণ 2 যোগ 0। এখানে 45 হচ্ছে আমাদের ভাজক, 2 হচ্ছে ভাগফল এবং 0 হচ্ছে অবশিষ্ট। যেহেতু এই ধাপে আমরা 0 পেয়ে গেছি, অবশিষ্ট 0 পেয়ে গেছি, এই ধাপে যেটা ভাজক আছে অর্থাৎ 45, সেটা হবে আমার 135 এবং 225-এর গোসাগু। মনে থাকবে? এইভাবে আমরা ধাপে ধাপে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা ভাগশেষ শূন্য পাচ্ছি। তাই আমরা বলতে পারবো যে যেহেতু তৃতীয় ধাপে অবশিষ্ট শূন্য পাওয়া গেছে, তাই তৃতীয় ধাপের ভাজক অর্থাৎ 45
হলো 225 ও 135 এর গসাগু। তোমরা ভিডিওটা পজ করে এই ভাগটা উঠিয়ে নেবে, তারপর পাশে এরকম প্রথম ধাপে কত কিভাবে পেলাম, দ্বিতীয় ধাপে কি পেলাম, এগুলো লিখে নেবে। তারপর তোমরা একদম শেষে এই মন্তব্যটা লিখে নিতে পারো, যেহেতু তৃতীয় ধাপে অবশিষ্ট শূন্য পাওয়া গেছে, তাই তৃতীয় ধাপের ভাজক অর্থাৎ 45 হলো 225 ও 135 এর গসাগু। তারপর আমাদের যে রোমান 2 আছে সেটা আমরা দেখে নিই। রোমান 2 এর মধ্যে বলেছে দেখো 196 এবং 38,220। এখন যদি আমরা লক্ষ্য করি যে 196 আর 38,220 এর মধ্যে 38,220টা হচ্ছে বড় এবং 196 হচ্ছে ছোট, তাই আমরা ভাগ করব 196 দিয়ে 38,220 কে। আমাদের ভাজক হবে 196। এখন লক্ষ্য করো আমার এই যে 382 আমি প্রথমে নেব, এই 382 যেটা আছে, 382 যদি আমি এখন 196 কতবার যায় আমি যদি লক্ষ্য করে দেখি, প্রথমে আমি 196 যদি 2 দিয়ে পূরণ করি আমার কত হবে দেখো তো, 6 দুগুণা 12, 2 হাতে 1, 9 দুগুণা 18 আর 1 19 এর 9 হাতে থাকবে 1, 2 একে 2 আর 1 3, 392। অর্থাৎ আমার 382 কে ছাড়িয়ে যাচ্ছে, 382 কে ছাড়িয়ে যাচ্ছে, যার কারণে আমি এখানে দুবার না নিয়ে নেব একবার। একবার যদি যায় আমার এখানে বসে 196 into 1 সমান 196, এখানে আমার আছে 382। এখন 382 থেকে যদি 196 যদি আমি বিয়োগ করি, তাহলে আমার বিয়োগফলটা হবে 186 হলো। এখন যেহেতু 196 দিয়ে 186 কে ভাগ করা যাবে না, আমি এখান থেকে একটা সংখ্যা এখানে নামাবো, আমি 2 কে এখানে নামিয়ে নিলাম, তা আমার এখন হলো 1862। এখন 1862 যদি 196 কতবার যাবে, ধরে নেও আমি 196 কে 8 দিয়ে ভাগ করে নিলাম, 8 দিয়ে গুণ করে নিলাম, কত আসে আমার দেখো 6/4 = 40, হাতে রাখবে 4, 8 নং 72 থেকে 76, হাতে রাখবে 7, 8 থেকে 8 আর 8 সাথে 15, 1568। অর্থাৎ 1568 ছোট আছে, একটু বাড়িয়ে নেই, আমি 9 দিয়ে গুণ করে দেখি কত আসে। 9 দিয়ে যদি গুণ করি আমি গুণফলটা পাবো 6 নং 54, হাতে থাকবে 5, 9 নং 81 আর 5 85, 5 হাতে থাকবে 8, 9 কে 9 আর 9 আর 8 17, তাই আমি পাবো 17, সরি 6 নং 54 এখানে 5, 9 নং 81 আর 5 86 হবে, এখানে 6 হবে, আমি পেলাম 1764। যখন আমি 196 কে 9 দিয়ে গুণ করলাম আমি পেলাম 1764। এখন আমি 10 দিয়ে যদি করি, আমরা জানি একটা শূন্য বেড়ে যাবে, 1960 1960 হয়ে যাবে, তাই আমরা 10 দিয়ে নিতে পারবো না, আমরা নিতে হবে না দিয়ে। এখন আমি এখানে বসিয়ে দিলাম 9 ভাগফলের জায়গায়, আর নিচে বসিয়ে দিলাম আমাদের যেটা মান পেয়েছিলাম 1764, 1764। এখন আমাদের বাক্সেস কত থাকবে আমি দেখে নিই। 2 থেকে 4 যাবে না, আনলাম 1, 12, 12 থেকে 4 গেলে কি 8, 5 থেকে 6 যাবে না, আনলাম 1, 15, 15 থেকে 6 গেলে কি 9, আমার অবশিষ্ট থাকলো 98। এখন দেখো 98 কে আমরা 196 দিয়ে ভাগ করতে পারবো না, আমরা নিচের যে যে অবশিষ্ট শূন্য ছিল সেটাকে নামিয়ে এলাম, এখানে হয়ে গেল 980। এখন 980 যদি আমরা 196 যদি ভাগ করি কতবার যাবে, আমি 196 কে 5 দিয়ে গুণ করে দেখি তো, 5 দিয়ে গুণ করলে 5 6 30 শূন্য, হাতে থাকবে 3, 5 নং 45 আর 3 হইব 48 এর 8, হাতে থাকবে আমার 4, আর 5 থেকে 5 আর 4 9, অর্থাৎ 5 বার গেলে আমার 980 আসছে, সম্পূর্ণভাবে বিভাজিত হচ্ছে, তাই আমি এখানে লিখে নিলাম 195 হলো, এখানে এখানে হবে 980, আর আমার অবশিষ্ট থাকবে 0। বুঝা গেল? আমরা দেখলাম যে যে প্রথম ধাপে যখন আমরা তাকে সমাধান করলাম, আমরা তার ভাগফলটা পেয়ে গেলাম 195 এবং অবশিষ্ট আমরা 0 পেলাম। আমরা বলতে পারি যে প্রথম ধাপে পাওয়া গেছে 38,220 সমান 196 into 195 plus 0। এখানে আমার 196 হচ্ছে তার ভাজক, 195 হচ্ছে তার ভাগফল এবং 0 হচ্ছে তার বাক্সের। যেহেতু বাক্সের 0, এই ধাপের ভাজক যেটা আছে 196 সেটা হবে 196 এবং 38,220 যেটা আছে 38,220 তার গসাগু। আমরা বলতে পারি যেহেতু প্রথম ধাপে অবশিষ্ট 0 পাওয়া গেছে,
তাই প্রথম ধাপের ভাজক 196 হলো 196 ও 38,220 এর গসাগু। তোমরা এখানে এটাকে দেখে লিখে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমাদের রোমান 3 নম্বর যেটা আছে, রোমান 3 নম্বরে দেখো দিয়েছে 867 and 255। যেহেতু 255 867 থেকে ছোট, তাই 255 দিয়ে 867 কে আমাদেরকে ভাগ করতে হবে। আমি লিখে নেই, 255 আর 867 হবে আমাদের ভাজ্য এবং 255 হবে আমাদের ভাজক। এখন দেখে নি কতবার যাবে। আমি 255 কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করলে কত আসে দেখি আমি। 4 5 20 শূন্য, হাতে থাকবে 2, 4 5 20 আর 2 থাকবে 22 2 থাকবে, হাতে থাকবে 2, 4 দুগুণা 8 আর 2 10, 1020 হয়ে যাচ্ছে। 4 দিয়ে যাবে না, আমি 3 দিয়ে দেখি যায় কিনা। 3 দিয়ে 3 5 15 5, হাতে থাকবে 1, 3 5 15 আর 1 16 6, হাতে থাকবে 1, 3 দুগুণা 6 আর 1 7, 3 দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এখানে লিখে নিলাম 3 এবং আমার 3 দিয়ে গুণ করলে পাবো 765। আমি এখানে বসিয়ে দিলাম 765। এখন আমার বাক্সেস থাকবে কত দেখে নিই আমরা। বাক্সেস থাকবে 7 থেকে 5 গেলে 2, 6 থেকে 6 গেলে 0, 8 থেকে 7 গেলে কি 1, অর্থাৎ 102 হচ্ছে আমার অবশিষ্ট। এখন 102 অবশিষ্ট, যেহেতু 255 দিয়ে 102 কে ভাগ করা যাবে না, 102 অবশিষ্ট রয়ে গেল, তাই আমরা প্রথম ধাপে পেলাম যে 867 equal to 255 into 3 plus 102। এখানে 255 হচ্ছে আমার ভাজক, 867 হচ্ছে আমার ভাজ্য এবং 3 হচ্ছে ভাগফল, 102 হচ্ছে ভাগশেষ। যেহেতু ভাগশেষ আমার শূন্য আসেনি, এখন আমি এই ভাগশেষ দিয়ে আমার প্রথম ধাপের যেটা ভাজক ছিল সেটাকে আমরা ভাগ করতে হবে, আর এখন দেখবো আমাদের শূন্য আসে কিনা। এবং 102 হয়ে যাবে ভাজক এবং 255 হয়ে যাবে তার ভাজ্য। এখন যদি আমরা দেখি 102 আছে আমাদের। 102 যদি আমরা যদি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণা 4, 2 শূন্য 0, 2 একে 2, 204 আসবে। এবং 204 যদি 3 দিয়ে যদি করি, 3 দুগুণা 6 আসবে, 3 শূন্য 0, 3 একে 3, 306 বড় হয়ে যাবে, তাই আমরা 2 দিয়ে নিতে পারবো। তা আমরা লিখে নিলাম এখানে 2 এবং 102 পূরণ 2 হবে 204। এখন দেখি কত আছে আমাদের। 5 থেকে 4 গেলে কি 1 এবং 5 থেকে 0 বিয়োগ করলে 5 হয়ে যাবে আমাদের 51। তাই আমরা দ্বিতীয় ধাপে পেলাম, দ্বিতীয় ধাপে আমাদের অবশিষ্ট 51 থাকলো, তাই আমরা দ্বিতীয় ধাপে লিখতে পারবো এরকম যে 255 সমান 102 পূরণ 2 যোগ 51। যেহেতু অবশিষ্ট আমাদের শূন্য আসেনি, আমরা আরেক ধাপ করে দেখবো। এবার কি করব, এবার 51 দিয়ে দ্বিতীয় ধাপের ভাজকটাকে তার 51 ঠিক আগের ভাজকটাকে আমরা ভাগ করব। এখন 51 হয়ে যাবে ভাজক এবং 102 হয়ে যাবে ভাজ্য। 102 যখন ভাজ্য হয়, আমরা জানি 51 একা 51, 51 দুগুণা 102, অর্থাৎ আমি ডাইরেক্ট 2 নিতে পারি। আমি লিখে নিলাম 51 2 দিয়ে পূরণ করলে আমরা পাবো 102 এবং তার ভাগশেষ হবে আমার 0। তাই আমরা তৃতীয় ধাপে পেলাম যে 102 equal to 51 into 2 plus 0। যেহেতু আমার অবশিষ্ট আমি 0 পেয়ে গেছি, আমার এই ধাপে যেটা ভাজক আছে অর্থাৎ 51, এটা হবে আমার 867 এবং 255 এর গসাগু। তাই আমরা লিখে নিতে পারি যে যেহেতু তৃতীয় ধাপে অবশিষ্ট 0 পাওয়া গেছে, তাই তৃতীয় ধাপের ভাজক অর্থাৎ 51 হলো 867 ও 255 এর গসাগু। ঠিক এরকম আমাদেরকে বাকি সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হবে। আমরা পট করে নেই। এখন আমাদের 4 নম্বর আছে 272 এবং 1032। যেহেতু 272 ছোট, 1032 কে 272 দিয়ে আমরা ভাগ করব। হলো। এখন দেখো 272 দিয়ে যদি আমরা 1032 কে গুণ করি, আমাদের 3 বার যাবে, 4 বার হলেও বেশি হয়ে যাবে। 3 বার হলে আমাদের হবে, আমি সেটা করে রেখেছি যার কারণে আমি লিখে নিচ্ছি
যে 3 বার গেলে আমাদের পূরণফলটা কত হবে? 3 দুগুণা 6, 3 সাতা 21, 1 থাকবে, হাতে থাকবে 2, 3 দুগুণা 6 আর 1 7, আমার হবে 7, 7, ভুল হয়েছে আমার এখানে, 7 হবে না, 3 দুগুণা 6, ঠিক আছে, 3 সাতা 21, 1 হাতে থাকবে আমার 2, 3 দুগুণা 6 আর 2 আমার হবে 8, 816 হয়ে গেল। এখন যদি আমি বিয়োগ করি, 1 আনলাম 12, 12 থেকে 6 গেলে 6, এবং এখানে 2 ছিল, 2 থেকে 1 গেলে 1, এখানে আমার 10 আছে, 10 থেকে 8 গেলে 2, 216 পেয়েছি। যেহেতু প্রথম ধাপে আমার অবশিষ্ট শূন্য আসেনি, আমাকে দ্বিতীয় ধাপে যেতে হবে, কিন্তু প্রথম ধাপে আমরা কি পেলাম? প্রথম ধাপে পেলাম 1032 সমান 272 into 3 প্লাস 216। যেহেতু অবশিষ্ট শূন্য পাইনি, আমরা দ্বিতীয় ধাপে প্রথম ধাপের ভাজককে ভাগ করব অবশিষ্ট দিয়ে, 272 কে 216 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। এখন 216 এবং 272 আমরা স্পষ্ট বুঝতে পারছি, একবার যাবে, দুবার গেলে বড় হয়ে যাবে, তাই আমরা লিখে নিলাম 1, এখানে আমরা দিয়ে দিলাম 216, একবার যাবে 216। এখন আমাদের অবশিষ্ট কত থাকবে দেখে নিই, 12 থেকে 6 গেলে 6, এখানে 6 আছে, 6 থেকে 1 গেলে কি 5, 56। 56 যেহেতু পেয়েছি, আমরা বলতে পারবো দ্বিতীয় ধাপে পেলাম 272 equal to 216 into 1 plus 56। আবার অবশিষ্ট আমরা পাইনি, তাই এই বাক্সে দিয়ে তার আগের ভাজককে আবার আমরা ভাগ করতে হবে, 56 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে 216 কে। 16 দিয়ে যদি আমরা 56 দিয়ে ভাগ করি, আমাদের 3 বার যাবে এবং মানটা আসবে 318 8, হাতে থাকবে 1, 3 5 15 আর 1 হয়ে যাবে আমাদের 16। আমাদের হবে 16 থেকে 8 গেলে কি 8, এখানে আছে 0, আনলাম 1, 10, 10 থেকে 6 গেলে কি 4, 48 পেলাম আমরা। আমরা পেলাম তৃতীয় ধাপে পেলাম 216 equal to 56 into 3 plus 48। আমরা বাক্সের শূন্য এখনো পাইনি, আবার ভাগ করব 48 দিয়ে, তার আগের যেটা বাচক আছে 56 তাকে ভাগ করব। এই যে 56 কে যদি আমরা ভাগ করি, স্পষ্ট বোঝা যাচ্ছে একবার যাবে, দুইবার গেলে বড় হয়ে যাবে, তাই আমার হবে 48। 48 যে ভাগ করলাম, একবার গেল, এবং 56 থেকে যদি 48 বিয়োগ করি, আমরা তার ভাগশেষ পাবো 8। এখন আবার এই ধাপে আমরা অবশিষ্ট অথবা ভাগশেষ আমরা শূন্য পাইনি, তাই আমরা বলতে পারবো চতুর্থ ধাপে পাওয়া গেছে 56 equal to 48 into 1 plus 8। তাই যেহেতু আমরা অবশিষ্ট 8 পেয়েছি, এই ধাপেও কি করব, আমাদের অবশিষ্ট দিয়ে তার আগের ধাপে যেটা ভাজক আছে 48 তাকে আমরা ভাগ করতে হবে। 8 দিয়ে যদি আমরা 48 কে অর্থাৎ 48 কে আমরা যদি ভাগ করি, আমরা জানি হাতের কোথায় নামাটা 6 8 48, অর্থাৎ 6 বার যাবে, 48 বসিয়ে দিলাম, 6 8 48 হয়ে গেল এবং অবশিষ্টটা শূন্য হয়ে গেল। তাই আমরা পেলাম যে এই ধাপে এসে আমরা শূন্য পেলাম। পঞ্চম ধাপে পাওয়া গেছে 48 equal to 8 into 6 plus 0। যেহেতু এই ধাপে আমরা শূন্য পেয়েছি অবশিষ্ট, এই ধাপে যেটা বাচক অর্থাৎ 8, সেটা হবে আমার 1032 এবং 272 এর গোসাগু। আমরা বলতে পারি যে যেহেতু পঞ্চম ধাপে অবশিষ্ট শূন্য পাওয়া গেছে, তাই পঞ্চম ধাপের ভাজক 8 হলো 272 এবং 1032 এর গোসাগু। মনে রাখো কিন্তু তোমাদের প্রথমে ভাগটা উঠাতে হবে এবং পাশে পাশে ধাপে ধাপে এইভাবে বর্ণনাও করতে হবে, কোন ধাপে অবশিষ্ট কত পেয়েছো, ভাজক কত পেয়েছো এবং বাহ্য কত পেয়েছো, আর এবং তার সঙ্গে সঙ্গে ভাগফল যেটা আছে সব আমাদের উল্লেখ করতে হবে। তারপরে আমাদের মন্তব্য দিতে হবে আমরা গোসাগু কত পেলাম। তারপরে আমাদের যে রোমান 5 সেটা আমাদেরকে করতে হবে। রোমান 5টা পট করে নিই আমরা। রোমান 5 আছে দেখো 405 এবং 2520। যেহেতু 2520 বড় আছে, সেটাকে আমরা নেব বাহ্য হিসাবে এবং 405 কে আমরা নেব ভাজক হিসাবে। এখন লক্ষ্য করো যে 405 কে যদি আমরা 6 দিয়ে গুণ করি কত আসবে আমরা দেখে নিই। 5 6 300, হাতে থাকবে 3, 6 0 0, এবং তাই আমরা 3টা বসিয়ে দিলাম, 424, 2430। এবং 7 দিয়ে করলে বড় হয়ে যাবে, তাই আমরা 6 দিয়ে করতে পারবো, 6 বার ভাগ যাবে, তাই আমরা লিখে দিলাম 2430। এখন আমরা যদি তার
ভাগশেষটা নির্ণয় করি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 12 থেকে 3 গেলে কি 9, এখানে থাকলো 4, 4 থেকে 4 0, অর্থাৎ আমাদের 90 হলো ভাগশেষ। যেহেতু প্রথম ধাপে অবশিষ্ট ভাগশেষ 90 পেলাম, আমরা লিখতে পারি প্রথম ধাপে পাওয়া গেছে 2520 সমান 405 পূরণ 6 যোগ 90। এখন আমরা দ্বিতীয় ধাপে প্রথম ধাপের ভাজককে বাদ করতে হবে অবশিষ্ট দিয়ে। আমরা ভাজক ছিল 405, এখন যদি পূরণ করি আমরা জানি 4 নং 37 অর্থাৎ 360 হবে, 5 নং 45 অর্থাৎ 450 হবে, 550 হবে না, যার কারণে আমরা 4 দিয়ে করতে পারবো, যে 4 নং 37 হলে 400 4 নং 37 অর্থাৎ 360। 360 যখন হলো আমাদের 5 থেকে 0 গেলে 5, এবং 0 থেকে 6 যাবে না, আনলাম 1, 10, 10 থেকে 6 গেলে কি আমাদের 4, অর্থাৎ আমাদের এখানে অবশিষ্ট 45 রয়ে গেল, আমাদের অবশিষ্ট শূন্য আমরা পাইনি। দ্বিতীয় ধাপে পাওয়া গেছে 405 সমান 90 পূরণ 4 যোগ 45। তাই আমরা তৃতীয় ধাপে আবার গুণ করব তার ঠিক আগের বাচকটিকে, অর্থাৎ 90 কে। এখন যদি আমরা জানি যে 45 থেকে 45 দুগুণা 90, অর্থাৎ এখানে আমাদের ভাগশেষ 0 এসে যাবে। তাই আমরা বলবো তৃতীয় ধাপে পাওয়া গেছে 90 সমান 45 পূরণ 2 যোগ 0, যেহেতু অবশিষ্ট 0, ভাজক আছে 45, 45 হবে তার গোসাগু। যেহেতু তৃতীয় ধাপে অবশিষ্ট 0 পাওয়া গেছে, তাই তৃতীয় ধাপের ভাজক 45 হলো 405 এবং 2520 এর গোসাগু। তোমরা ভিডিও পজ করে এই পুরো ভাগটা উঠিয়ে নিতে পারো। তারপরে আমাদের 6 নম্বরটা সমাধান। 6 নম্বরে দেখো কি দিয়েছে, 155 এবং 1385। এখন 155 দিয়ে আমরা 1385 কে ভাগ করবো, যেহেতু 1385টা বড় আছে। আমাদের 1385 155 যে 155 কে দিয়ে যদি আমরা 1385 কে ভাগ করি, দেখি আমি 9 বার করে দেখে নিই, 9 বার করলে কত আসে। 9 দিয়ে গুণ করলে 5 নং 45 এর 5 হাতে থাকবে 4, আর 5 নং 45 এর 45 আর 4 49 এর 9 হাতে থাকবে 4, তারপরে 9 এর 9 আর 4 9 4 13, 1395, 10 বেড়ে গেছে, যার কারণে আমরা 9 দিয়ে নিতে পারবো না, আমরা নেব 8 দিয়ে। 8 দিয়ে নিলে কত হয় দেখে নিই আমরা। আমাদের 8 দিয়ে নিলে হবে 5 40 এর 0 হাতে থাকবে 4, 5 40 আর 4 হয়ে যাবে আমার 44 এর 4 হাতে থাকবে 4, তারপরে 8 থেকে 8 আর 8 4 12, অর্থাৎ 1240 হয়ে যাবে আমার। এখন আমি যদি বিয়োগ করে ভাগশেষ বার করি, 5 থেকে 0 গেলে 5, 8 থেকে 4 গেলে কি 4, এবং 3 থেকে 2 গেলে 1, 145 পেলাম। অর্থাৎ আমি বলতে পারবো প্রথম ধাপে পাওয়া গেছে 1385 সমান 155, অর্থাৎ ভাজক পূরণ 8 অর্থাৎ ভাগফল যোগ 145 অর্থাৎ ভাগশেষ। যেহেতু ভাগশেষ শূন্য হয়নি, আমরা আগের ভাজককে ভাগশেষ দিয়ে ভাগ করতে হবে। 155 মধ্যে তোমার 145 একবার যাবে, তাই আমরা যেহেতু আমরা জানি শুধুমাত্র 10 এর ব্যবধান, তাই আমরা 1 নিকে নিলাম, আর আমরা 145 নিচে বসিয়ে দিলাম, এবং তার অবশিষ্ট থাকবে 5 থেকে 5 গেলে 0, 5 থেকে 4 গেলে 1, 10 থাকলো। তাই আমরা দ্বিতীয় ধাপে পেলাম 155 সমান 145 পূরণ 1 যোগ 10, অবশিষ্ট 0 পাইনি, আবার ভাগ করব তার আগের ভাজকটাকে 10 দিয়ে 145 কে। 145 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, আমাদের কতবার যাবে, 14 বার। 10 14 140, আমাদের এখানে নিলাম, এখানে 14, আর এখানে আমি বসিয়ে দিলাম 140। আমার অবশিষ্ট থাকবে শুধুমাত্র 5। আমি তৃতীয় ধাপে কি পেলাম, তৃতীয় ধাপে পেলাম 145 সমান 10 পূরণ 14 যোগ 5, অবশিষ্ট 0 পাইনি, আবার ভাগ করতে হবে আমাকে এই অবশিষ্ট দিয়ে তার আগের ভাজক অর্থাৎ 10 কে। এখন আমরা জানি 5 থেকে 5, 5 দুগুণা 10, অর্থাৎ আমার অবশিষ্ট এখানে 0 এসে গেল। তাই আমরা বলতে পারবো চতুর্থ ধাপ সমান 10 সমান 5 পূরণ 2 যোগ 0, যেহেতু 0 পাওয়া গেছে, চতুর্থ ধাপে অবশিষ্ট 0 পাওয়া গেছে, তাই চতুর্থ ধাপের ভাজক 5
হলো 155 ও 1385 এর গোসাগু। তারপরে আমাদের রোমান 7 যেটা আছে সেটা সমাধান করতে হবে। দেখে নিই রোমান 7টা কি আছে। বলেছে 384 এবং 1296। যেহেতু 384 ছোট, সেটাকে আমরা ভাজক নিতে হবে 1296 এবং 384। এখন লক্ষ্য করো 384 যদি 1296 কে আমরা ভাগ করি, আমাদের 3 বার যাবে, 4 বার হলে বড় হয়ে যাবে, 3 বার হলে আমাদের হবে 1152। 1152। আমি এখন করে দেখাচ্ছি না, যেহেতু আমাদের ভিডিওটা 1 নম্বর প্রশ্নই অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি এখানে আগে থেকে করে রেখেছি, সেটা আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিলাম। তোমরা করে দেখতে পারো, 3 হলে হবে, 4 হলে বেশি হয়ে যাবে, 2 হলে কম হয়ে যাবে। তো আমাদের অবশ্যই ভাগশেষ থাকবে, অর্থাৎ 6 থেকে 2 গেলে কি 4, এবং 9 থেকে 5 গেলে কি 4, ঠিক এরকম 2 থেকে 1 গেলে কি 1, এবং 1 থেকে 1 গেলে 0, অর্থাৎ 144 থাকবে আমাদের অবশিষ্ট। তাই আমরা লিখতে পারি যে প্রথম ধাপে পাওয়া গেছে 112,096 সমান 384 পূরণ 3 যোগ 144। অবশিষ্ট 0 পাইনি, আগের ভাজকটাকে আবার ভাগ করব আমরা এই ভাগশেষ দিয়ে 384 কে। 384 কে যদি 144 দিয়ে ভাগ করি, আমাদের 2 বার যাবে, 4 দুগুণা 8, 4 দুগুণা 8 এবং 2 একে 2, 288। এখন আমাদের অবশিষ্ট থাকবে 14 থেকে 8 গেলেই আমাদের 6 থাকবে, এখানে আছে 7, 7 থেকে যাবে না, আনলাম 17, 17 থেকে আমার 8 গেলে কি থাকবে 9। আমার অবশিষ্ট 0, তাই আমরা দ্বিতীয় ধাপে পেলাম 384 সমান 144 পূরণ 2 যোগ 96। তাই আবার আমরা ভাগ করব আগের ভাজকটা, অর্থাৎ 144 কে অবশিষ্ট দিয়ে। এখন 144 আমি 96 দিয়ে আমরা যদি তাকে ভাগ করি, একবার যাবে, 96 দুগুণা হয়ে যাবে আমাদের 6 দুগুণা 12, 2 হাতে 1, 9 তারপরে 9 দুগুণা 18 আর 1 হয়ে যাবে 19, 192 হয়ে যাবে, তাই বড় হয়ে যাবে, তাই আমরা সেটা নিতে পারবো না, আমরা নেব একবারই। একবারে গেলে আমাদের হবে এখানে 96। 96 হলে অবশিষ্ট থাকবে আমাদের 14 থেকে 6 গেলে কি 8, 13 থেকে 9 গেলে কি আমাদের থাকবে 4, অর্থাৎ 48 থাকবে আমাদের অবশিষ্ট। আমরা তৃতীয় ধাপে পেলাম 144 সমান 96 পূরণ 1 যোগ 48। এখন আমাদের কি করতে হবে, ঠিক আগের মতো এই অবশিষ্ট দিয়ে তার ঠিক আগের যেটা ভাজক আছে 96, সেটাকে ভাগ করতে হবে। আমরা জানি 48 থেকে 48, 48 দুগুণা 96, অর্থাৎ আমাদের অবশিষ্ট এখানে আসবে 0। বুঝা গেল? তাই আমরা বলতে পারি যে চতুর্থ ধাপে পাওয়া গেছে 96 সমান 48 পূরণ 2 যোগ 0। অতএব যেহেতু চতুর্থ ধাপে অবশিষ্ট 0 পাওয়া গেছে, তাই চতুর্থ ধাপের ভাজক 48 হলো 384 ও 1296 এর গোসাগু। তোমরা পজ করে ভাগটা তুলে নিও। তারপরে আমাদের 8 নম্বর এবং 1 নম্বর প্রশ্নের সর্বশেষ প্রশ্নটা, যে 1848 এবং 3058। এখন যেহেতু 3058 বড়, সেটাকে আমরা নেব ভাজ্য হিসাবে, এবং 1848 কে নেব ভাজক হিসাবে। এখন দেখো, আমরা জানি 18 দুগুণা 36, অর্থাৎ 30 ছাড়িয়ে যাবে প্রথম বাম দিকে দুটা যদি দেখি, তাই কারণে আমরা 2 বার নিতে পারবো না, একবারই নিতে পারবো। তাই আমরা লিখবো 1848, 1848। আমাদের অবশিষ্ট থাকবে 8 থেকে 8 গেলে 0, 5 থেকে 4 গেলে কি 1, এবং 0 যেহেতু আনলাম 1, 10 থেকে 8 গেলে কি 2, এবং এখানে থাকলো 2, 2 থেকে 1 গেলে কি 1, 1210 থাকলো আমাদের অবশিষ্ট। তাই আমরা বলবো প্রথম ধাপে পেলাম 3058 সমান 1848 পূরণ 1 যোগ 1210। এখন যেহেতু আমাদের অবশিষ্ট আসেনি, আমরা আগের ভাজকটা নিয়ে এলাম 1848
যে 12 দুগুণা 24, এটা ছাড়িয়ে যাবে, যার কারণে এখানেও একবার যাবে, আমার 1 2 1 0। এখন দেখো 8 থেকে 0 গেলে কি 8, এবং 4 থেকে 1 গেলে কি 3, 8 থেকে 2 গেলে কি 6, আর এখানে 1 থেকে 1 গেলে 0। তাই আমরা বললাম দ্বিতীয় ধাপে 1848 সমান 1210 ইন্টু 1 প্লাস 638 অবশিষ্ট। আবার অবশিষ্ট দিয়ে ভাজক, আগের ভাজকটা আমাদের 1210 আছে, 1210। এখন দেখো এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, আমাদের 1210 ছাড়িয়ে যাবে, আমরা আবার একবার যাবে, আমাদের থাকবে 638। এবং সেটাকে যদি আমরা বিয়োগ করি, 10 থেকে 8 গেলে কি কত, 2, এখানে আছে 0 1 11 10, 10 থেকে 3 গেলে কি আমার 7, এখানে আছে 11, 11 থেকে 6 গেলে কি আমার 5। তাই আমরা পেলাম তৃতীয় ধাপে 1210 সমান 638 ইন্টু 1 প্লাস 572, অর্থাৎ অবশিষ্ট এখনো 0 আসেনি, তার ঠিক আগের ভাজক আছে 638, সেটাকে ভাগ করব। 572 একইবার যাবে, আমরা দেখেই বোঝা যাচ্ছে, 572 বসালাম, আমার অবশিষ্ট আসবে 8 থেকে 2 গেলে কি 6, 3 থেকে 7 যাবে, আনলাম 13, 13 থেকে 7 গেলে কি আমার থাকবে 6, এখানে 5 রয়ে গেছে, 5 থেকে 5 গেলে 0। লক্ষ্য করো আমরা 4 ধাপ পর্যন্ত এসে গেছি, এখন আমাদের অবশিষ্ট 0 আসেনি। আমরা লিখলাম 638 সমান 572 ইন্টু 1 প্লাস 66। যতক্ষণ পর্যন্ত না আমাদের অবশিষ্ট 0 আসছে না, আমাদেরকে এরকম করে যেতে হবে গোসাগু নির্ণয় করার জন্য। তো পরের ধাপে কি হবে, 66 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে 572 কে, যেহেতু আমার 66 এর ঠিক আগের ভাজকটা এটা, 66 হচ্ছে অবশিষ্ট, এবং তার আগের ভাজক হচ্ছে, এই ধাপের আগের ভাজক হচ্ছে আমার 572। এবং 66 যদি 572 আমরা ভাগ করি, আমাদের 8 বার যাবে, 8 বার গেলে আমাদের ফলটা হবে 528। এখন দেখো 2 থেকে 8 যাবে না, আনলাম 12, 12 থেকে 8 গেলে কি 4, এবং এখানে যাচ্ছে 6, 6 থেকে 2 গেলে কি 4, অর্থাৎ 44। আমার 44 হলো, আমার এখনো 0 আসেনি, তাই আমরা বলবো পঞ্চম ধাপে পাওয়া গেছে 572 ইকুয়াল টু 66 ইন্টু 8 প্লাস 44। এখন আমরা যেহেতু 44 পেয়েছি, আমি এটাকে এখানে করে নিচ্ছি, হ্যাঁ তোমরা এখানে নিচে নিচে করে যাবে, কিন্তু আমার জায়গা নেই, যার কারণে আমি এখানে আনছি। 44 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তার ঠিক আগে যেটা ভাজক 66 কে, আমার 44 এখানে হয়ে যাবে তার ভাজক। 44 আমরা জানি একই বার যাবে, দুবার হলে সেটা বড় হয়ে যাবে, তাই আমরা বসিয়ে দিলাম একবার 44। আমার বাকি থাকবে 6 থেকে 4 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, 22। অর্থাৎ আমরা পেলাম ষষ্ঠ ধাপে, এখানে পঞ্চম না, এখানে ষষ্ঠ ধাপ হবে, হ্যাঁ এখানে পঞ্চম কেটে ষষ্ঠ লিখে নেবে তোমরা। ষষ্ঠ ধাপে পাওয়া গেল 66 ইকুয়াল টু 44 ইন্টু 1 প্লাস 22। এখনো আমরা অবশিষ্ট শূন্য পাইনি, আরেক ধাপ করে দেখি তো আমরা, 22 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তার ঠিক আগের ধাপে যেটা ভাজক ছিল, অর্থাৎ আগের ধাপের ভাজক ছিল 44, 44 কে আমরা ভাগ করব। আমরা জানি 44 থেকে 44 এবং 22 থেকে 22 এবং 22 দুগুণা 44, 44 থেকে 44 বিয়োগ করলে 0। দেখো আমরা সপ্তম ধাপে এসে আমরা তার ভাগশেষটা আমরা 0 পেলাম, অবশিষ্টটা 0 পেলাম। তাই আমরা বলতে পারবো যে যেহেতু সপ্তম ধাপে অবশিষ্ট 0 পাওয়া গেছে, তাই সপ্তম ধাপের ভাজক অর্থাৎ 22 হলো 1848 ও 3058 এর গোসাগু। এই হলো আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা 1 নম্বর প্রশ্নের সব সমাধান বুঝতে পেরেছো। যে কোনো সন্দেহ যদি থাকে আমাকে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নিই। 2 নম্বর প্রশ্নের মধ্যে কি বলেছে, দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q প্লাস 1 অথবা 6q প্লাস 3 অথবা 6q প্লাস 5, এখানে কিউ একটি অখণ্ড সংখ্যা। যা আমরা ইউক্লিড বিভাজন মতে আমরা যদি একটা অখণ্ড সংখ্যা ধরে নিই a, আমি তাকে এইভাবে লিখতে পারি যে a সমান bq প্লাস আর, এখানে আর হবে তার কি
রিমাইন্ডার অর্থাৎ অবশিষ্ট, কিউ হচ্ছে ভাগফল, বি হচ্ছে তার ভাজক এবং এ হচ্ছে ভাজ্য। তো এই আকারে যদি আমরা লিখি, তা আমরা এভাবে লিখতে পারি যে ধরে নেই এ একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা যেখানে বি 6, আমরা বির মানটা 6 নিতে পারবো, 6 কিউ, আর এখানে কিউ আছে, কিউ 6 কিউ প্লাস 1 এখানে আছে, ঠিক এরকম বির মানটা আমরা এখানে 6 দিতে পারি। তবে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা মতে এ সমান 6 কিউ প্লাস আর, 6 কিউ প্লাস আর, এখানে আর আমার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, কিন্তু 6 হবে না। কেননা আমরা জানি যখন আর যখন থাকে, এই যে আর যেটা থাকে অর্থাৎ বাক্সে যেটা থাকে সেটা সবসময় শূন্য অথবা শূন্যের সমান হতে পারে অথবা শূন্য থেকে বড় হতে পারে, কিন্তু আমাদের বি থেকে ছোট ছোট থাকে। তাই আমার যেহেতু বি 6 আছে, আমার আর শূন্য হতেও পারে, 1 হতেও পারে, 2 হতেও পারে, 3 হতেও পারে, 4 হতেও পারে, 5 হতে পারে, কিন্তু 6 হবে না। তাই আমরা বলতে পারি যে এখানে আর সমান 0, 1, 2, 3, 4, 5 হতে পারে। কেননা কিউ সবসময় শূন্য থেকে কিউটা সবসময় শূন্য সমান হতে পারে অথবা বড় হতে পারে, কিন্তু আমার বি থেকে ছোট হবে আমার নিয়ম মতে। তাই আমরা ধরে নিই যদি আর শূন্য হয় তবে এ সমান 6q প্লাস 0 অর্থাৎ 6q হবে। আর যদি আর 1 হয় তবে এ সমান 6q প্লাস 1 হবে, যে ধনাত্মক অখণ্ড সংখ্যা আমরা এ ধরেছি সেটার মান। আর যদি আর 2 হয় তবে 6q প্লাস 2, 3 হয় যদি 6q প্লাস 3, আর যদি 4 হয় 6q প্লাস 4, এবং আর যদি 5 হয় 6q প্লাস 5। এখন লক্ষ্য করো, আমাদেরকে বলেছে প্রমাণ করার জন্য যে ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার অযুগ্ম হলে 6q1, 6q প্লাস 3, 6q প্লাস 5 হবে, 6q প্লাস 2, 6q প্লাস 4 হবে না। এটা প্রমাণ করার জন্য বলছে। একটু মনে করি আমরা 6 এর কোটার নামটা যদি আমরা মনে করি, 6 পূরণ 1 সমান 6, 6 পূরণ 2 সমান 12, 6 পূরণ 3 সমান আমাদের 18। এরকম 6 এর কোটা যদি নামটা ইয়াদ করি, আমরা 6 দিয়ে যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তার গুণফল সবসময় যুগ্ম হয়, অযুগ্ম হয় না। বুঝা গেল? অর্থাৎ আমার 6q মানটা সবসময় যুগ্ম থাকবে। বুঝতে পারলে তোমরা যে 6 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে আমাদের মানটা যুগ্ম সংখ্যা আছে, অযুগ্ম আসে না। তাই আমাদের 6q মানটা যাই থাকুক না কেন, কিউর মান আমার মান থাকবে যুগ্ম। আর যুগ্ম সংখ্যার লগে যদি আমি যুগ্ম সংখ্যা যোগ করি তার মান যুগ্ম থাকে। বুঝা গেল? অর্থাৎ 6q প্লাস 0 যুগ্ম হবে, 6q প্লাস 2 যুগ্ম হবে, 6q প্লাস 4 যুগ্ম হবে। কিন্তু যুগ্ম সংখ্যার লগে যদি অযুগ্ম সংখ্যা যোগ করা হয় তার যোগফল থাকে অযুগ্ম। তাই আমাদের কি হবে, আমাদের এক্ষেত্রে 6q প্লাস 1 অযুগ্ম হবে, 6q প্লাস 3 অযুগ্ম হবে, এবং 6q প্লাস 5 অযুগ্ম হবে। বুঝা গেল? তাই আমরা লিখতে পারি যে অতএব 6q প্লাস অযুগ্ম সংখ্যা হলে এর মান অযুগ্ম অখণ্ড সংখ্যা হবে। তাই যে কোনো ধনাত্মক অযুগ্ম সংখ্যার আকার 6q প্লাস 1, 6q প্লাস 3, 6q প্লাস 5, যেখানে q একটি অখণ্ড সংখ্যা। প্লাস 6q প্লাস 6 হবে না, 6q প্লাস 7 হবে না, কেননা এটা b থেকে বড় হয়ে যাবে, আমাদের 5 পর্যন্তই যাব। কিন্তু অযুগ্ম সংখ্যা হলে মানটা অযুগ্ম আসবে, আর 6q এর লগে যদি যুগ্ম সংখ্যা যোগ করি মানটা যুগ্ম আসবে। তাই আমরা প্রমাণ করলাম যে যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q প্লাস 1 অথবা 6q প্লাস 3 অথবা 6q প্লাস 5 হতে পারে। প্রশ্নটিতে দেখো, বলছে একটি সামরিক প্রদর্শনীতে 616 জন সৈনিকের একটি দল 32 জন যন্ত্রবাদক সৈনিক দলের পিছনে সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে গমন করে। যদি দল দুটো সমান সংখ্যক স্তম্ভে বিভক্ত হয়ে গমন করত তাহলে তাদের শৃঙ্খলাবদ্ধভাবে গমন করার জন্য সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা কত? যে বলছে একটা প্রদর্শনীতে 32 জন যন্ত্রবাদক আগে থাকবে, পিছনে তাদের 616 জন সৈনিক থাকবে। সে সর্ববৃহৎ কতটা স্তম্ভ করা যেতে পারে যাহাতে এই স্তম্ভের মধ্যে সামনে সারিবদ্ধভাবে সমান পরিমাণ যন্ত্রবাদক আর পিছনে সারিবদ্ধভাবে সমান পরিমাণ সৈনিক তারা সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে যেতে পারে। যদি আমরা 32 নিয়ে নিই, 32 জন নিয়ে নিই, তা আমরা 32 জনকে পিছনে যদি আমরা 616 জনকে যদি আমরা সমানভাবে খাড়া করতে চাই, তা আমরা জানি 32টা স্তম্ভের মধ্যে যদি সেটাকে খাড়া করতে চাইতে 32 এবং 616 মধ্যে এমনভাবে খাড়া করতে হবে যাহাতে আমাদের কেউ কোনো মানুষ অবশিষ্ট না থাকবে, সৈনিকজন অবশিষ্ট না থাকবে। কিন্তু 616কে যদি আমরা 32 দিয়ে ভাগ করি আমাদের ভাগটা পুরোপুরি যায় না, অবশিষ্ট থেকে থাকে। তাই আমরা 32টা স্তম্ভ যদি বানাই তাহলে আমাদের সৈন্যজন সমান পরিমাণে প্রতিটি লাইনে আসবে না। সেটা বের করতে হবে কিভাবে? সেটা বের করবো আমরা 616 এবং 32 জনের যে 32-এর যে গোসাগু হবে সেই পরিমাণ স্তম্ভ সর্ববৃহৎ স্তম্ভ হতে পারে। সেই যত পরিমাণ আসবে ততটা আমরা সারিবদ্ধভাবে তাদেরকে খাড়া করতে পারবো, সামনে যন্ত্রবাদক দল, পিছনে সৈনিক দল।
তাই আমরা সেটাকে ইউক্লিড বিভাজন পদ্ধতি দ্বারা তার আমরা নির্ণয় করব গসাগু। আমরা যদি তাকে ভাগ করি, যেহেতু সহস্রশূন্য বড়, তাকে আমরা বাহ্য নেব এবং 32কে আমরা নেব ভাজক। এখন 32 61 মাঝে একবার যাবে, তাই আমার 32 একে 32, 11 থেকে 2 গেলে 9, 5 থেকে 3 গেলে আমার 2, 29 থাকলো। এখন 29কে 32 দিয়ে ভাগ করা যাবে না, আমি 6কে নিচে নামিয়ে এলাম। এখন 32 দিয়ে যদি আমরা 296কে ভাগ করি, সেটা আমার 9 বার যাবে। আমার হবে 9 বার গেলে হবে 9 দুগুণা 18, 8 হাতে থাকবে 1, 3 নং 27 আর 1 28, অর্থাৎ 288। এখন আমার 16 থেকে 8 গেলে 8, এখানে রইলো 8, 8 থেকে 8 গেলে 0, অবশিষ্ট থাকলো 8। অর্থাৎ প্রথম ধাপে আমরা পেলাম যে 616 সমান 32 পূরণ 19 যোগ 8। তাই আমরা যেহেতু অবশিষ্ট 0 পেলাম না, আরেক ধাপ করে দেখি। অবশিষ্ট 8 আছে, তাকে 32, যেহেতু আমরা ভাজক আছে আগের ধাপের, সেটাকে ভাগ করতে হবে। আমরা জানি 4 8 32, অর্থাৎ আমাদের বাক্সে সেখানে 0 আসছে। তাই আমরা পেলাম দ্বিতীয় ধাপে 32 সমান 8 পূরণ 4 যোগ 0। যেহেতু অবশিষ্ট 0 এসে গেছে, এই ধাপের ভাজক, অর্থাৎ যেহেতু দ্বিতীয় ধাপে অবশিষ্ট 0 পাওয়া গেছে, তাই দ্বিতীয় ধাপের ভাজক 8 হলো 616 ও 32 গসাগু। যেহেতু 32 এবং 616 গসাগু 8, তা আমরা সর্ববৃহৎ যে সারি ও স্তম্ভের সংখ্যা হবে, সেটা হবে 8। আমরা বলতে পারবো, তাই তাদের শৃঙ্খলাবদ্ধভাবে গমন করার জন্য সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা হবে 8। 8 থেকে বেশি হলে সেটা তাদের সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধভাবে খাড়া করা যাবে না। এই হলো 3 নম্বর প্রশ্নের সমাধান। তারপর আমাদের প্রশ্ন নম্বর 4-এ বলেছে, দেখো, ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা, অর্থাৎ আমাদের এই যে a সমান bq প্লাস r, এটা হলো আমাদের ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা। বলছে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখা যে কোনো অখণ্ড সংখ্যার, ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার হয় 3m নতুবা 3m প্লাস 1m একটি অখণ্ড সংখ্যা। বলছে ধরে নিই আমরা একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে, আর যার যে কি হয়, যে বর্গের আকার, বর্গ মানটা হয় আমাদের 3m নতুবা 3m প্লাস 1, এখানে m একটি অখণ্ড সংখ্যা। অর্থাৎ আমরা এখানে 3m দিয়েছে, যার কারণে আমরা b কে 3 নিতে পারি। বুঝা গেল? যদি b কে 3 নেই, আমাদের আর কি হতে পারে, আর আমাদের 0 হতে পারে, 1 হতে পারে এবং 2 হতে পারে। এভাবে আমরা তার আর এর মান নিয়ে তারপরে তার বর্গের মানটা বের করে দেখে নিতে পারি যে আমাদের এখানে 3m এবং 3m প্লাস 1 হয় কি না হয়। ধরে নেই যে a একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেখানে b = 3, আমরা b3 নিয়ে নিলাম। তবে ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা মতে a সমান 3q প্লাস r, এটা হবে যেখানে q তোমার গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। q গ্রেটার দেন ইকুয়াল টু 0, সাইনটা আমাদের উল্টো হয়ে গেছে, এটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0। তবে আমাদের কি হবে, দেখো, ধরে নেই, তাই আমাদের আর 0 1 2 হতে পারে, কেননা যেহেতু b আমার 3 আছে, 3 থেকে ছোট হবে, এবং আর 0 হতে পারে এবং 0 থেকে বড় হতে পারে, কিন্তু b থেকে ছোট অর্থাৎ 3 থেকে ছোট, অর্থাৎ 0 1 2 হতে পারে। তাই যদি আর 0 হয়, তবে a সমান 3q প্লাস 0 হবে। বুঝা গেল? আর যদি আর 1 হয়, a সমান 3q প্লাস 1 হবে। 3q প্লাস 0 সমান 3q। ঠিক এরকম আর যদি 2 হয়, তবে a সমান 3q প্লাস 2 হবে। আর যেহেতু করেছে আমাদের বর্গের আকার, আমরা দুই দিকে যদি স্কয়ার করে নিই, তো বর্গের আকারটা পেয়ে যাবো। তারপরে বিশ্লেষণ করে দেখা যাবে যে আমরা 3m প্লাস 1 পাই কিনা। তো বর্গের আকার বলেছে, তাই দুই দিকে আমাদের স্কয়ার করতে হবে, অর্থাৎ a স্কয়ার সমান 3q স্কয়ার। এখন এটাকে যদি ভাঙি, a স্কয়ার সমান 3 3 9q স্কয়ার হবে। এটাও আমরা 9q স্কয়ারকে ভেঙে লিখতে পারি a স্কয়ার সমান 3 × 3q স্কয়ার, অর্থাৎ 3 3 9, 3 কে সাধারণ নিয়ে নিলাম, 3q স্কয়ার হয়ে গেল। বুঝা গেল? এখন এই যে 3q যে আছে, 3q কে আমরা কি ধরতে পারি, m ধরতে পারি, কেননা বলেছে m এখানে যে কোনো একটি অখণ্ড সংখ্যা আমরা ধরতে, তাই আমরা বলতে পারবো যে a স্কয়ার সমান 3 × m। বুঝা গেল? তাই আমরা প্রথম ক্ষেত্রে যখন আমার আর 0 আছে, তখন আমরা পেলাম a স্কয়ার সমান 3m। এখন আর যদি 1 হয়, তবে কি হবে, দুই দিকে আমরা বর্গের আকার নিতে হবে, তাই a স্কয়ার সমান 3q প্লাস 1 হোল স্কয়ার। এখন জানো
এটা আমার এ আছে, এটা আমার বি আছে। এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের কি আছে, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, অথবা আগে পিছিয়ে করলেও হবে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমাদের সূত্র। তাই আমরা এভাবে লিখতে পারি যে এ স্কোয়ার সমান 3q স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু 3q ইন্টু 1 অর্থাৎ 2 ইন্টু এ ইন্টু বি। বুঝা গেল? এবং সেটাকে আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার সমান 9q স্কোয়ার অর্থাৎ 3 3 9 q স্কোয়ার বসে গেল কিউ উপরে প্লাস 1 1 1 প্লাস 3 2 6 আর 6 1 6 অর্থাৎ 6q। বুঝা গেল? তারপরে এটাকে এভাবে লিখতে পারি এ স্কোয়ার সমান 9 কে আমরা সাধারণ উৎপাদক 3 নিয়ে ব্র্যাকেটে নিয়ে যেতে পারি যে 3 3 3q স্কোয়ার হবে 3q স্কোয়ার অর্থাৎ 3 3 9 হবে। ব্র্যাকেটে সাধারণ নিয়ে নেওয়ার পরে আমার ব্র্যাকেটে থাকলো 3q স্কোয়ার প্লাস এখানে আমার যে 6q আছে সেটাকে আমরা আগে নিয়ে নিলাম। 6q যদি আমি যদি 3 সাধারণ নিয়ে নিই আমার থাকবে 2 অর্থাৎ 3 2 6q। এটাকে যদি আমরা পূরণ করি আবার 6q পাবো অর্থাৎ 3 ইন্টু 3q স্কোয়ার প্লাস 2q পেলাম। এই যে আমরা এখান থেকে এখানে ইনক্লুড করি সেটাকে আমরা বাইরে রেখে দিলাম প্লাস 1। এখন লক্ষ্য করো যেহেতু আমার m যে কোনো একটি অখণ্ড সংখ্যা হতে পারে তাই আমি এই যে 3q স্কোয়ার প্লাস 2q কে আমি m ধরে নিতে পারি অর্থাৎ আমার মান হবে a স্কোয়ার সমান 3m প্লাস 1। বুঝা গেল? যে 2 নম্বর ক্ষেত্রে আমরা পেলাম যে a স্কোয়ার সমান 3m প্লাস 1। 3 নম্বর ক্ষেত্রটা দেখে নিই আমরা। 3 নম্বরে কি আসতে পারে যে বর্গের আকার হবে অর্থাৎ দুই দিকে আমাদেরকে স্কোয়ার করতে হবে, বর্গমানটা নিতে হবে যে এ স্কোয়ার সমান 3q প্লাস 2 হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার এখানেও প্রযোজ্য। তাই আমাদের হবে এ স্কোয়ার সমান 3q স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3q ইন্টু 2 অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টুয়াইস এ বি। এখানে আমাদের সেই ধরনটা আবার বসালাম। তারপরে হবে আমাদের এ স্কোয়ার সমান 3 3 9q স্কোয়ার প্লাস 2 2 4 প্লাস 3 2 6 6 2 12 12q। তারপর আমরা এভাবে লিখতে পারি যে এ স্কোয়ার সমান 9q স্কোয়ার প্লাস 12q কে আগে নিয়ে নিলাম এবং 4 কে ভেঙে লিখতে পারি 3 আর 1 এর যোগফল 4 হয় অর্থাৎ 4 সমান প্লাস 3 প্লাস 1 এটা ভেঙে লিখতে পারি। বুঝা গেল? তারপরে এটাকে কিভাবে করতে পারি এ স্কোয়ার সমান সাধারণ নিয়ে নিলে কি হবে আমার এখানে 3q স্কোয়ার 3 3 9q স্কোয়ার হয়ে যাবে প্লাস আমার 3 4 12 হয় তার কারণে এখানে ভিতরে 4 থাকবে 4q প্লাস 3 আর 3 এর যদি আমি সাধারণ নিয়ে নেই বেশিটা 3 টু 1 থেকে যদি সাধারণ 3 সরিয়ে নেই এখানে 1 বাঁচবে তাই আমরা লিখলাম 1 আর ব্র্যাকেটের বাইরে আমরা এই যে অবশিষ্ট 1 সেটাকে আমরা লিখে নিলাম। অর্থাৎ আমার হলো কি এ স্কোয়ার সমান 3 ব্র্যাকেট 3q স্কোয়ার প্লাস 4q প্লাস 1 আর ব্র্যাকেটের বাইরে প্লাস 1। এখন 3q স্কোয়ার প্লাস 4q প্লাস 1 কে আমি m ধরে নিতে পারি যেহেতু m যে কোনো একটি অখণ্ড সংখ্যা অর্থাৎ আমি লিখতে পারি যে a স্কয়ার সমান 3m প্লাস 1। তাই আমরা দেখলাম যখন আমাদের b মান 3 আছে এবং r এর মান 0 1 2 আছে আমরা তার বর্গের আকার নিলে হয়তো আমরা মান 3m পাচ্ছি নয়তো 3m প্লাস 1 পাচ্ছি। তাই আমরা বলতে পারি যে অতএব প্রমাণ হলো যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার হয় 3m নতুবা 3m প্লাস 1 যেখানে m একটি অখণ্ড সংখ্যা। তারপরে হচ্ছে দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন বলেছে আগেরটাতে আমরা করেছিলাম বর্গের আকার, এখানে বলেছে ঘনের আকার যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে অর্থাৎ আমাদের এই যে বিভাজন প্রতিজ্ঞা ছিল a সমান bq প্লাস r যেখানে r হবে 0 থেকে বড় কিন্তু b থেকে ছোট বা 0 হতেও পারে। ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘনের আকার 9m প্লাস 1 এবং 9m প্লাস 8 হয়। এটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে যে তাদের ঘনের আকার হয় 9m প্লাস 1 এবং 9m প্লাস 8। এখন দেখো এখানে যেহেতু 9m দিয়েছে আমি যদি b এর মান 9 ধরি 9 যদি b এর মান ধরি আমার আর কত হতে পারে 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 এতটুকু হতে পারে। অনেক আমার আর অনেক বেশি বেড়ে যেতে পারে যার কারণে আমি অনেক বেশি ধাপ সমাধান করতে হবে আমাকে এই যে কিউবের মানটা ঘনের মানটা। কিন্তু আমি 9 কে এইভাবে লিখতে পারি 3 পূরণ 3। এখানে আমি একটাতেই সাধারণ নিয়ে অন্য 3 কে আমি কিউর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারি আমার মানটা সমানই থাকবে শুধুমাত্র আমি ভেঙে তার সাধারণ উৎপাদক 3টা নিয়ে নিলাম। বুঝা গেল? তাই আমরা
এখানে আমি বির মানটা 9 না নিয়ে 3 নেব, যাতে আমার যদি 3 নেই, আমার আর এর মান কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। আমার 3 ধাপে কাজটা শেষ হয়ে যাবে। তাই আমরা বলতে পারি যে ধরে নেই এ একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেখানে b সমান 3, আমরা 9 না নিয়ে 3 নেব। তবে ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা মতে a সমান 3q প্লাস r, যেখানে q গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। উল্টা সাইনটা বসিয়ে গেছে, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। আর তাই আমাদের আর কি হতে পারে, 0 হতে পারে, 1 হতেও পারে এবং 2 হতে পারে। তারপর দেখো, যদি 0 হয়, আর যদি 0 হয়, তবে a সমান 3q প্লাস 0, অর্থাৎ a সমান 3q। আর যদি 1 হয়, a সমান 3q প্লাস 1। আর যদি 2 হয়, a সমান 3q প্লাস 2। আর যেহেতু গণে বলেছে, গণ মানে কি, গণের আকার বলেছে, অর্থাৎ দুই দিকে আমাদেরকে কিউব করতে হবে। আমার ডানে বামে দুটার মান আমাদেরকে কিউব করতে হবে। অর্থাৎ অতএব গণের আকার হবে a কিউব সমান 3q টু দি হোল কিউব হইবে আমার, এটা অর্থাৎ a কিউব সমান 3 3 9 3 9 27, অর্থাৎ 27 কিউব হবে, কিউব হবে। অর্থাৎ আমি a কে ভেঙে এইভাবে লিখতে পারি, 27 কে আমি যদি 9 এর গুণনীয়ক হিসাবে ধরে নেই, 9 এর আমি গুণিতক হিসাবে ধরি, তো কত হবে, 9 3 যা 27, অর্থাৎ 9 ইন্টু 3 কিউব, এভাবে আমি লিখতে পারি। এখানে যেহেতু m বলেছে আমার যে কোনো একটা অখণ্ড সংখ্যা হতে পারে, তাই আমি 3 কিউবকে m ধরে নিতে পারি। অর্থাৎ আমার a কিউব সমান 9m আমি লিখে নিতে পারি। ঠিক এইরকম যদি আমার 3q প্লাস 1 হয়, আর যদি 1 হয়, তখন আমি দুই দিকে গণের আকার করলে কি হবে, a কিউব সমান 3q প্লাস 1 হোল কিউব। এখানে দেখো, এটা আছে আমার a, এটা আছে আমার b। a প্লাস b হোল কিউব যখন থাকে, আমরা জানি a প্লাস b হোল কিউব সমান হয় আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস 3a² b প্লাস আমাদের 3ab স্কোয়ার। এই সূত্রটা হয়। এই সূত্রটা তোমরা সাইডে লিখে নিতে পারো, তারপরে মিলিয়ে দেখতে পারো আমাদের ভুল হচ্ছে কিনা, না আমাদের ঠিকঠাক আছে। a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার। বুঝা গেল? এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো এখন দেখো, আমরা তারপরে হতে পারে কি, a কিউব সমান 3q কিউব, এই যে আমাদের a কিউব প্লাস 1 কিউব অর্থাৎ b কিউব প্লাস 3q স্কোয়ার ইন্টু 1 অর্থাৎ 3a² b প্লাস 3q ইন্টু 1 স্কোয়ার অর্থাৎ 3ab স্কোয়ার। এটাকে যদি আবার আমরা সমাধান করি, এভাবে হবে a কিউব সমান 3 3 9 3 9 27 কিউব প্লাস 1, 1 কে যদি আমরা 3 বার গুণ করি, 1 1 1 1 1 1 অর্থাৎ 1 থাকবে, প্লাস 3 3 9 9q স্কয়ার। বুঝা গেল? এখানে 3 থাকবে না, এখানে 3টা থাকবে না, 3 3 9 অর্থাৎ 9q স্কয়ার আর ইনটু 1 আমরা লিখে নিতে পারি, প্লাস 3 3 9 9q প্লাস 1, এভাবে আমরা লিখে নিতে পারি। তারপর হবে কি, আমার a কিউব সমান 27 কিউব আছে এখানে, প্লাস আমার এখানে আছে কি, সরি, আগের ধাপে আমার 3টা মুছা যাবে না, একটু ভুল হয়ে গেছে, যে এখানে 3 3 9 কিউব, এটা অর্থাৎ 9 কিউব, এই কিউবটারে আমি ভেঙে লিখেছি। আর 3 যেটা আছে, 3 এখানে থেকে যাবে। অর্থাৎ আমার পরের ধাপে কি হবে, দেখো, পরের ধাপে হবে 27 কিউব, যেরকম আছে এরকম থাকবে। এবং যেহেতু প্লাস 1টা আমি এখানে লাস্টে নিয়ে নিয়েছি, দেখবে। তারপরে দেখো, প্লাস আমার 3 ইন্টু 9 অর্থাৎ 27 কিউ স্কোয়ার হয়ে গেছে। তারপরে আমার দেখো, প্লাস 9 কিউ বসিয়ে দিলাম, প্লাস 1 আমার এখানে থেকে গেল লাস্টে, যেহেতু আমার এখানে প্লাস 1টা আমি লাস্টে নিয়ে নিয়েছি, এখানে প্লাস 1টা হবে না। আবার বলে দিই আমি, 3 কিউব অর্থাৎ 27 কিউব, যেহেতু 3 3 9 3 9 27, 1 কিউব অর্থাৎ 1, আরে প্লাস আমার 3 পূরণ 3 কিউব হোল স্কোয়ার আছে, অর্থাৎ 3 3 9 9 বসিয়ে দিলাম, কিউ স্কোয়ার বসিয়ে দিলাম, পূরণ 1 আছে, প্লাস 3 3 9 কিউ হয়, 9 কিউ হলো পূরণ x স্কোয়ার অর্থাৎ ইন্টু 1 হবে, এখানে ইন্টু 1 লিখতে পারি আমি। বুঝা গেল? প্লাস 1 না লিখে ইন্টু 1 হবে। তারপরে দেখো, 27 কিউব প্লাস আমার 3 নং 27 কিউ স্কোয়ার হবে, প্লাস যেহেতু পূরণ 1 আছে, 27 3 নং 27, 27 থেকে 27 অর্থাৎ 27 কিউ স্কোয়ার লিখতে পারি এই ধাপে, প্লাস আমার 9 কিউ ইন্টু 1 অর্থাৎ 9 কিউ, আর এই যে 1 ছিল সেটাকে আমি এখানে লাস্টে নিয়ে এলাম। হয়ে গেল আমার এই সমাধান, এই ব্যাপারটা বোঝা গেল।
তারপরে আমি কি করতে পারি, এখানে আমি 9 সাধারণ উৎপাদক নিতে পারি, যেহেতু আমার 9 ইন্টু 3 27, 9 ইন্টু 3 27, অর্থাৎ a কিউব সমান 9 ইন্টু 3 কিউ স্কোয়ার প্লাস 3 কিউ, সরি 3 কিউ কিউব প্লাস 3 কিউ স্কোয়ার প্লাস কিউ, অর্থাৎ 3 নং 27 কিউ কিউব এসে যাবে, 3 নং 27 কিউ স্কোয়ার এসে যাবে, 9 কে 9 কিউ এসে যাবে, অর্থাৎ এখানে আমার সাধারণ উৎপাদক 9 নিতে পারলাম আমি, যেটা আমরা বের করে নিলাম ব্র্যাকেট থেকে, এবং এই যে +1 বাকি ছিল তাকে আমি ব্র্যাকেটের বাইরে লিখে নিলাম। এখন যেহেতু আমার m যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে, আমি 3 কিউ কিউব প্লাস 3 কিউ স্কোয়ার প্লাস কিউ কে m ধরে নিতে পারি, তাই আমি লিখতে পারি যে a কিউব সমান 9m প্লাস 1। তারপরে দেখে নিই আমাদের যদি আর যদি 2 হয় তাহলে আমার কি হবে, অতএব ঘনের আকার করলে a কিউব সমান 3 কিউ প্লাস 2 হোল কিউব হবে। আবার আমরা a প্লাস b হোল কিউবের সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ a কিউব সমান 3 কিউ কিউব প্লাস 2 কিউব প্লাস 3 ইন্টু 3 কিউ স্কোয়ার প্লাস ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 কিউব ইন্টু 2 স্কোয়ার। এটাকে যদি আমরা করি 27, 3 3 9, 3 নং 27 কিউব হবে, প্লাস 2 দুগুণা 4 দুগুণা 8 হবে, প্লাস তোমার এখানে 3 পূরণ 3 3 9 কিউ স্কোয়ার হবে ইন্টু 2 প্লাস 3 3 9 কিউ প্লাস ইন্টু 4, যেহেতু 2 দুগুণা 4 প্লাস 9 ইন্টু 4, যেহেতু 2 দুগুণা 4। তারপর কি হবে দেখো, a কিউব সমান 27 কিউব হবে প্লাস 8 প্লাস 3 নং 27, 27 দুগুণা 54 কিউ স্কোয়ার প্লাস 4 নং 36 কিউব হবে। এখন আমি কি করবো যে 27 কিউব প্লাস 54 কিউ স্কোয়ারকে আগিয়ে নিলাম এবং 36 কিউবকে এখানে নিয়ে এলাম, প্লাস 8 কে লাস্টে নিয়ে এলাম, যাতে আমরা এখান থেকে সাধারণ উৎপাদক 9টা নিতে পারি। তারপর আমি লিখতে পারি a কিউব সমান 9 ইন্টু, যেহেতু 3 নং 27 অর্থাৎ ভিতরে 3 কিউ কিউব থাকবে, প্লাস যেহেতু 6 নং 54 ভিতরে 6 কিউ স্কোয়ার থাকবে, প্লাস 4 নং 37 যেহেতু ভিতরে 4 কিউ থাকবে, আর 9টা সাধারণ বাইরে এসে গেল, আর আমার অবশিষ্ট 8কে আমি বাইরে ব্র্যাকেটের বাইরে রাখলাম। আর যেহেতু আমার m যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে, আমি 3 কিউ কিউব প্লাস 6 কিউ স্কোয়ার প্লাস 4 কিউ কে m ধরে নিতে পারি, তাই আমি লিখতে পারি a কিউব সমান 9m প্লাস 8। বুঝা গেল? অতএব আমরা দেখলাম যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘনের আকার আমরা হয়তো 9m পাচ্ছি, নয়তো 9m প্লাস 1 আর 9m প্লাস 8 পাচ্ছি। তাই আমরা দেখলাম অতএব প্রমাণ হলো যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘনের আকার হয় 9m প্লাস 1 অথবা 9m প্লাস 8, এখানে m একটি অখণ্ড সংখ্যা। এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 4 এবং 5 এর সমাধান। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6 এ কি বলেছে দেখো, হিমাদ্রি 625টি ভারতীয় এবং 325টি আন্তঃরাষ্ট্রীয় ডাক টিকিট সংগ্রহ করলো। সে টিকিটগুলি একটি বিশেষ অভিন্ন শ্রেণীতে রেখে প্রদর্শন করতে চায়, যেন একটি টিকিটও থেকে না যায়। হিমাদ্রি সর্বাধিক কতটি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে? বলছে হিমাদ্রির কাছে 625টি ভারতীয় এবং 325টি আন্তঃরাষ্ট্রীয় ডাক টিকিট আছে, সে সারিবদ্ধভাবে সবচেয়ে বেশি পরিমাণ কতটা সারি বানাতে পারে যাতে আমার একটা টিকিটও বাদ পড়ে না যায়, আবার সমান পরিমাণে শৃঙ্খলাবদ্ধভাবে সারিতে তাকাতে সেগুলোকে প্রদর্শনী করতে পারে। সেটা আমরা জানি যে 625 এবং 325 আমরা যদি ঘষাগুণ নির্ণয় করে নেই, তা আমরা যথাযথ সারির সংখ্যাটা পেয়ে যাব। তা আমরা ঘষাগুণ নির্ণয় করবো আমরা কি করে, আমাদের জানা আছে যে ইউক্লিড বিভাজন পদ্ধতির দ্বারা, যেহেতু 625 বড়, 625কে আমরা বাহ্য নেব আর 325কে আমরা ভাজক নেব। আর আমরা জানি 325 625 এর মাঝে একবার যাবে, আমার হবে 325, এখানে বাক্সেস থাকবে 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, 6 থেকে 3 গেলে 3, 300। বুঝা গেল? আর তাই আমরা প্রথম ধাপে পেলাম কি, প্রথম ধাপে পেলাম 325 পূরণ 1 প্লাস 300, আমার অবশিষ্ট 0 আসেনি, আবার আমি ভাগ করবো 325কে, 325 এর মাঝে একবার যাবে, অর্থাৎ আমার এখানে থাকবে 300 আর বাক্সেস থাকবে আমার 25, অর্থাৎ দ্বিতীয় ধাপে পেলাম আমি 325 সমান 300 পূরণ 1 প্লাস 25। এখন যেহেতু অবশিষ্ট আছে নাই, আবার আমি ভাগ করতে হবে, এখন আমার বাক্সেসটা হয়ে যাবে আমার ভাজক এবং আগের ভাজকটা হয়ে যাবে আমার বাহ্য। আর আমরা জানি যে 625 আমার হয় 150, তে 12 25 হবে আমার 300, যেহেতু 5 12 37 0 হাতে গেল 6, 12 24 আর 6 আমার 30, অর্থাৎ আমার এখানে অবশিষ্ট থাকবে 0। অর্থাৎ আমরা তৃতীয় ধাপে গিয়ে পেলাম যে 300 সমান 25 পূরণ 12 যোগ 0, অর্থাৎ তৃতীয় ধাপের বাজক যেটা আছে আমার 25, সেটা হবে গোসাগু।
যেহেতু তৃতীয় ধাপে অবশিষ্ট শূন্য পাওয়া গেছে, তাই তৃতীয় ধাপের ভাজক অর্থাৎ 25 হলো 625 ও 325 এর গসাগু। যেহেতু এটা হলো গসাগু, তাই আমার ডাক টিকিট প্রদর্শন করা সর্বাধিক শ্রেণীর সংখ্যা হতে পারে 25। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 27 বলছে দুটি রাশির দৈর্ঘ্য ক্রমে 64 সেন্টিমিটার রশির দৈর্ঘ্য এবং 80 সেন্টিমিটার, দুটিকে সমান দৈর্ঘ্যের টুকরা কেটে ফেলতে হবে। একটিও রশি না থাকা করে দুটি রশির থেকে কেটে বের করা তেমন টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে? যে এটা আবার আমরা কি করতে পারবো, আমরা গোসাগু নির্ণয় করে ইউক্লিড বিভাজন পদ্ধতিতে তার মানটা নির্ণয় করতে পারবো। তো আমরা যেহেতু 80টা বড়, 80কে ভাগ করবো 64 দিয়ে, 64 80-র মাঝে আমরা জানি একবার যাবে। আমার ভাগশেষ কত হবে দেখে নেই। 10 থেকে 4 গেলে 6, 4 থেকে 1 গেলে কি 1, 16। তে প্রথম ধাপে আমরা পেলাম যে 80 সমান 64 পূরণ 1 প্লাস 16। আমার যেহেতু ভাগশেষ শূন্য আসেনি, আমি দ্বিতীয় ধাপে যেতে হবে। 16 দিয়ে 64কে যদি আমি ভাগ করি, আমরা জানি 4 16 64, অর্থাৎ আমার এখানে দ্বিতীয় ধাপেই আমার অবশিষ্টটা শূন্য হয়ে যাচ্ছে। তাই আমরা লিখতে পারবো দ্বিতীয় ধাপে 64 সমান 16 ইন্টু 4 যোগ 0। তাই আমাদের 16টা হবে তার গসাগু। যেহেতু দ্বিতীয় ধাপে অবশিষ্ট শূন্য পাওয়া গেছে, তাই দ্বিতীয় ধাপের ভাজক অর্থাৎ 16 হবে 64 এবং 80 এর গসাগু। যেহেতু 16 গসাগু, তাই আমার দুটি রাশি থেকে কেটে বের করা তেমন টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য হবে 16 সেন্টিমিটার। এই হলো আমাদের অনুশীলনী 1.1 এর সমাধান। এখানে যা কিছু আলোচনা করা হয়েছে, তোমার যদি কোনো ধরনের সন্দেহ থেকে থাকে, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জিজ্ঞেস করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেটা আগামীতে যে ভিডিওটা হবে তার প্রথম দিকেই সেটা আলোচনা করার জন্য, এবং তারপরে আমরা আগামী ভিডিওগুলো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এবং এর পরের ভিডিওটিতে আমাদের অনুশীলনী 1.2 এর আগে যে বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে আলোচনা করব, আর তারপরে অনুশীলনী 1.2 এর প্রশ্ন উত্তর নিয়ে আসবো।